जय हिंद दोस्तों, उत्तम रिएक्शन यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागतम। आमी उत्तम आछि आपनादेर साथे। बंधुरा आज जे भिडियोते रिएक्शन देब सेई भिडियोटी नेওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে বাংলাদেশে ভারতের জল সন্ত্রাসের রহস্য, জাতির সঙ্গের চাপে ভারতের মাথা নত, বাংলাদেশ ফ্লুড 2024। বন্ধুরা, ভিডিওর টাইটেল অনুসারে এটাই বুঝতে পারছি ভারতের উপর আরোপ লাগানো হবে। ভারত ত্রিপুরা থেকে জল ছেড়ে বাংলাদেশের ভিতর যে ফেনীতে বন্যা সৃষ্টি করেছে, এরকমই কিছু একটা হবে হয়তো, অনুমান করছি। জানি না সঠিক ভিডিওর মাধ্যমে কি আছে কি নেই। আর প্রথমেই বলে রাখি যে জাতির সঙ্গের কাছে ভারত মাথা নত করেছে, এটা সম্পূর্ণ ভুল। ভারত মাথা নত করবে কিসের জন্য? ভারত কোনো অন্যায় করেছে নাকি? তো বন্ধুরা, আশা করি সাথেই থাকবেন, আপনারাও জানতে পারবেন যে ভারত কিভাবে জাতির সঙ্গের কাছে মাথা নত করেছে তার সম্পর্কে। তাহলে সময় নষ্ট না করে চলুন ভিডিওটা দেখি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২৮ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। বন্ধুরা, চায়না আমাদের কোনো প্রতিবেশী রাষ্ট্র নয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, তিব্বত, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ। থাইল্যান্ডও আমাদের প্রতিবেশী রাষ্ট্র পড়ে, ইন্দোনেশিয়াও আমাদের প্রতিবেশী রাষ্ট্র পড়ে, ঠিক আছে। কিন্তু চায়না আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়। যারা তিব্বতকে গিলে খেয়েছে তাদেরকে আমরা প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। আপনারা এই ভুল তথ্যগুলো দেবেন না যে চায়না আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যখন আমরাই মানি না চায়নাকে প্রতিবেশী রাষ্ট্র। আপনারা কি জন্য বলছেন? আপনারা বলতে পারেন না। আরেকটি কথা, ভারতের ম্যাপটা একটু ভালো করে দেখাবেন। উপর থেকে কাশ্মীর কেটে দেখানোর কোনো যুক্তি নেই। কাশ্মীর সম্পর্কে আপনাদের ধারণা নেই, কাশ্মীরের ইতিহাস আপনাদের জানা নেই। কাশ্মীরের ইতিহাস জেনে তারপর ভারত থেকে কাশ্মীর কেটে ম্যাপ দেখাবেন। পাকিস্তানের মতো আব্বার পক্ষে যে ম্যাপ দেখাচ্ছেন, এটা দেখাবেন না দয়া করে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। সৈকত, পাহাড়, পর্বত, খাল, বিল, হাওর বাওরের এই দেশটি ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি। ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভাটির এই দেশটি 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত। দেশটির সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। ভাটির এদেশে অসংখ্য নদী থাকলেও নানা কারণে বর্তমানে অনেক নদী মরে গেছে। নদীমাতৃক এই দেশে বর্তমানে জীবন্ত নদ নদীর সংখ্যা 1008টি। সব মিলিয়ে এসব নদী পথের দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। এর মধ্যে স্বীকৃত 57টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, যার 54টি ভারতের সাথে আর 3টি মিয়ানমারের সাথে রয়েছে। এগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয়ে থাকে। এখানে একটু বলে রাখা দরকার যে নদী এক দেশে উৎপন্ন হয়ে সীমান্ত পার হয়ে অন্য এক বা একাধিক দেশে প্রবেশ করে কিংবা সীমান্ত ধরে প্রবাহিত হয়, সেগুলোকে আন্তঃসীমান্ত নদী বা আন্তর্জাতিক নদী বা অভিন্ন নদী বলা হয়ে থাকে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদ নদীর মধ্যে কুলিক নামের একটি নদ বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে, আর বাকি 53টি নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ভারত বাদে যে 3টি নদী মিয়ানমারের সাথে ভাগাভাগি হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সাঙ্গু, কর্ণফুলী আর সীমান্ত ঘেঁষা নাফ নদী। শুধু সাঙ্গুকে বলা হয়ে থাকে বাংলাদেশের ভেতর থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে। এর ফলে দেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীর প্রায় 92% দেশের বাইরের বৃষ্টি থেকে উৎপন্ন নদী, আর এসব নদী বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে যাওয়া এসব 54টি নদীর মালিক বেশি 2 দেশ। প্রায় প্রতিটি নদীর ওপর অজস্র বাঁধ দিয়ে ভারত বাংলাদেশকে আরো বেকায়দায় ফেলে রেখেছে। আন্তঃসীমান্ত নদীতে ভারত খেয়াল খুশি মতো বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে। বলা যেতে পারে এক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে থোড়াই কেয়ার করছে ভারত। এর ফলে বর্ষায় শুধু বন্যা নয়, একই সঙ্গে শুষ্ক মৌসুমে খরা ও লবণাক্ততার সমস্যায় আক্রান্ত হয় বাংলাদেশের একটা বড় অংশ। বাংলাদেশের এই দোস্তকে আমি বলতে চাই যে আপনি আপনার দেশের সরকারকে বলুন, বাংলাদেশের যে নদ নদীগুলো ভরাট হয়ে গেছে, বাংলাদেশের যে নদ নদীগুলো বাংলাদেশের জনগণ যে দখল করে নিয়েছে, ঘরবাড়ি নির্মাণ করেছে, সেগুলো যেন খালি করে এবং সেগুলো খালি করে এই নদ নদীগুলো নতুন করে সংস্কার করে, যাতে জল অতি সহজে সাগরের সাথে পৌঁছাতে পারে। বা এই বাংলাদেশের যে বিভিন্ন নদ নদী সেগুলো ভরাট হয়ে গেছে, এই নদীগুলো ড্রেজার করা দরকার। ড্রেজার করে এগুলো পরিষ্কার করুন, তাহলে দেখবেন বাংলাদেশে আর কোনো বন্যা হবে না। আর ভারত যেভাবে বাঁধ দিয়ে রেখেছে, এই বাঁধ দেওয়ার জন্যই বাংলাদেশের সম্পূর্ণ বছর বন্যার হাত থেকে বেঁচে যায়। যদি এই বাঁধ না দেওয়া থাকতো তাহলে সম্পূর্ণ বছর 12 মাসই বাংলাদেশ জলের নিচে থাকতো। এটাও কিন্তু মনে রাখবেন। আগে আপনাদের নদীগুলো সংস্কার করুন। আপনাদের যে নদীগুলো দখল হয়ে গেছে, সেই ঘরবাড়িগুলো ভেঙে সেখান থেকে সাফ করে নদীগুলো সংস্কার করুন। সম্প্রতি 34 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের পূর্বাঞ্চল। উজান থেকে ছেড়ে দেয়া এসব পানিতে হঠাৎ করেই তলিয়ে যায় গোটা এলাকা। এতে ঘর বাড়ি হারিয়ে চরম কষ্টে দিনানিপাত করছেন এই অঞ্চলের মানুষজন। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়গুলো থেকে নেমে আসা 15টি নদী ত্রিপুরার সীমান্ত ঘেঁষা বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই নদীগুলো দিয়ে বৃষ্টির পাহাড়ি ঢল বাংলাদেশে প্রবেশ করে থাকে। এর নদীগুলোর মধ্যে একটি হলো গোমতী, যা ত্রিপুরার ডুম্বুর লেক হয়ে ত্রিপুরার ভেতর দিয়ে 120 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে প্রবাহিত হয়ে কুমিল্লা জেলায় প্রবেশ করেছে। কিন্তু আন্তর্জাতিক নদীর উজানে ভারতের বাদ দেওয়ার কারণেই
তাদের ইচ্ছে মতো পানি নিয়ন্ত্রণ করতে পারছে ভারত। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে এমন বানের জন্য সে নিয়ন্ত্রিত খেলারই পরিণাম বলে মনে করছেন এদেশের মানুষ। বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় 56 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেননা ডুম্বুর বাঁধ হঠাৎ করে খুলে দেয়াতে বানের জলে ভাসতে হয় এই অঞ্চলের মানুষদেরকে। জানা গেছে ডুম্বুর ড্যামের 2টি ইমার্জেন্সি গেট অটোমেটিক খুলে যায়, অথবা ড্যাম কর্তৃপক্ষ খুলে দিক। সেই তথ্য সম্পর্কে ভারতীয় অঞ্চলে মাইকিং করা হলেও বাংলাদেশকে সেই তথ্য আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বাংলাদেশিদের এই একটাই সমস্যা, সম্পূর্ণ তথ্য না জেনে অপরের উপর দোষ আরোপ করা। ভারত সরকার বারবার জানিয়েছে যে আমরা কোনো ড্যাম খুলে দিইনি। আরে ভাই, এই কুমিল্লা থেকে যে ডুমুর বাঁধ, সেটা ত্রিপুরার মধ্যে, মানে বাংলাদেশ সীমানা থেকে ত্রিপুরার মধ্যে 120 কিলোমিটার দূরে। 120 কিলোমিটার দূরে কি ত্রিপুরার কোনো জনসংখ্যা নেই? 120 কিলোমিটারের মধ্যে কত আবাদি রয়েছে, কত জনসংখ্যা বসবাস করে, সে জ্ঞান কি বাংলাদেশের মানুষের নেই? যদি ড্যামের বাঁধ খুলেই দেওয়া হয়, তাহলে ত্রিপুরার জনসংখ্যার মানুষ, তাদের কি এই 120 কিলোমিটারের মধ্যে কি কোনো বন্যা হবে না? এই 120 কিলোমিটারের মধ্যে কি যারা থাকে তাদের কি কোনো সমস্যা হবে না? তো ভারত সরকার যা জেনে বুঝে নিজের জনসংখ্যার উপর এরকম অত্যাচার করবে, যেমন বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে। ভারত সরকার বলেছে যে একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিট পর্যন্ত ড্যাম পানি সংরক্ষণ করতে পারে। তার অতিরিক্ত যখন হয়ে যায় তখন অটোমেটিকলি গেটগুলো খুলে যায়। সেই গেট কাউকে খুলে দিতে হয় না। আর ভারতের যে ত্রিপুরা সম্পূর্ণ বৃষ্টির জন্য বন্যায় পরিণত হয়ে গেছে, এই কথাটা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া বলছে না। এই কথাগুলো কিন্তু বাংলাদেশের কেউ বলার চেষ্টাও করছে না। কারণ কি? তার কারণ এনারা জানে যে বাংলাদেশে বন্যা হয়েছে। কেন বাংলাদেশে বন্যা হয়েছে? তো ত্রিপুরায় হয়নি। ত্রিপুরার কথা কখনো বলছেন আপনারা যে ত্রিপুরার মানুষ সমস্যার ভিতর রয়েছে, ত্রিপুরার মানুষ বিপদে রয়েছে? আপনাদের যে উপদেষ্টা নাহিদ ইসলাম, সে তো নিজেই বলেছে যে দরকার পড়লে ত্রিপুরায় আমরা ত্রাণ পাঠাবো। তারপরেও আপনারা বলছেন শুধু খালি বাংলাদেশে বন্যা হয়েছে। কেন আপনাদের বাংলাদেশে কোনো বৃষ্টি হয়নি? 3-4 দিন লাগাতার যেভাবে বৃষ্টি হয়েছে, 30 বছরের সব থেকে রেকর্ড বৃষ্টি হয়েছে, সেটা আপনারা বুঝতে পারছেন না। আপনারা যে নদীগুলো দখল করে নিয়েছেন, এত জনসংখ্যা বাড়ছে বাংলাদেশে, সেদিকে কোনো খেয়াল নেই, বা জল বেরোনোর কোনো জায়গা নেই আপনাদের বাংলাদেশের মধ্য দিয়ে, সেটা আপনারা দেখছেন না। আপনাদের নদীগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো সাফাই করুন, তারপরে ভারতের উপর দোষ দেবেন। আপনারা নদীগুলো কিভাবে দখল করেছেন? আপনাদের জনসংখ্যার অধিকার কোথায় যে নদীগুলো দখল করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে? তারপরেও আপনারা ভারতের উপর দোষ দিচ্ছেন। দিতেই পারেন, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার, তাতে ভারতের কোনো কিছু যায় আসে না। আর আপনারা চাইলে জাতিসংঘের কাছে যেতে পারেন, ভারত সেখানে যা কিছু বলার বলবে। জাতিসংঘ কিছু করতে পারে নাকি? জাতিসংঘ কি করতে পারে? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তাতে মানুষের কত মানুষের জীবন চলে গেছে, কত সৈন্য জীবন চলে গেছে। জাতিসংঘ সেটা বন্ধ করতে পেরেছে? ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে হামাসের মধ্যে, সে যুদ্ধ কি বন্ধ করতে পেরেছে? হ্যাঁ, যে চায়না, যে বাংলাদেশের আব্বা, সেই চায়নায় গিয়ে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, জাতিসংঘ সেগুলো বন্ধ করতে পেরেছে? ভারতকে ধমকি দেখাতে এসো তোমরা, জাতিসংঘের ভয় দেখাও। হ্যাঁ, জাতিসংঘের ভয় দেখাও।
জাতির সঙ্গে এরকম ঠ্যাঙা কিছুই করতে পারে না। এ বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলছে, দর্শক চলুন সেই তথ্যটি জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক নদীর পানি বন্টন বিষয়ে জাতিসংঘের অধীনে যে আইন রয়েছে তা হচ্ছে দ্য কনভেনশন অন দ্য ল অফ নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স 1997। 21 মে 1997 সালে জাতিসংঘে আইনটি প্রাথমিকভাবে উত্থাপিত হলে 103টি দেশ এর পক্ষে সায় দেয়, 3টি দেশ বিপক্ষে এবং ভারত সহ 27টি দেশ ভোটদানে বিরত থাকে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে নিয়ম অনুযায়ী জাতিসংঘ আইনটিকে প্রয়োজনীয় মনে করে এই শর্ত আরোপ করে যে অন্তত 35 দেশ নীতিগতভাবে অনুমোদন বা রেটিফিকেশন করে স্বাক্ষর করলে এটি একটি আন্তর্জাতিক আইনে পরিণত হবে। জাতিসংঘের এই আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন সবচেয়ে বেশি বাংলাদেশের জন্যই প্রয়োজন, কারণ উজানের পানির ওপর এদেশের ভবিষ্যৎ। অনুসমর্থন করে জাতিসংঘে এই কনভেনশনের আলোকে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু দুঃখজনক যে আজ পর্যন্ত বাংলাদেশ এতে অংশ নিতে পারেনি। ফলশ্রুতিতে উজানের পানি দেশে এক একবার এক এক রকম বন্যা সৃষ্টি করছে, আবার খরাও তৈরি করছে। আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী এসব ক্ষেত্রে উজানের দেশ ড্যামের ইমার্জেন্সি গেট খোলা অথবা ড্যাম ভেঙে গেলে সেই তথ্য অবশ্যই ভাটির দেশকে জানিয়ে দিতে হবে, যাতে ভাটির দেশ বন্যার পূর্বাভাস দিতে পারে এবং বন্যার্ত অঞ্চল থেকে মানুষজনকে দ্রুত নিরাপদে সরিয়ে নিতে পারে। কিন্তু ভারত এগুলোকে থোড়াই কেয়ার করেছে, না জানিয়ে একতরফাভাবে পানি ছেড়ে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যার দায়ভার ভারত এড়াতে পারে না। সেই অবকাঠামোর কারণে ভাটির দেশের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণও দিতে হয়। ভারত সরকার এর কোনোটি করেনি। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের এই আচরণকে জল সন্ত্রাস আখ্যা দিয়েছেন এদেশে জনগণ। অন্যদিকে এটি মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন অনেকেই, কেননা যে প্রাণহানি ঘটেছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় ভারত এড়াতে পারে না বলেও মনে করছেন তারা। বাংলাদেশ সে জল সন্ত্রাসী বলুক আর কালপিটি বলুক, ভারত সরকার প্রথমে বলে দিয়েছে যখন এই বাঁধগুলো খুলে গিয়েছে অটোমেটিকলি, তখন সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং বিচ্ছিন্ন যদি নাও হয়ে থাকে সংযোগ, তাহলে এই ভারত সরকার বা ভারতের যারা এই দায়িত্বে রয়েছে ইনফরমেশন দেওয়ার জন্য, তো কাদেরকে দেবে? কাদেরকে? ইউনুসকে দেবে? ইউনুসকে। ভারত ইনফরমেশন দিয়েছে যেদিন বাঁধ খুলে গিয়েছে ওই দিনই বিকেলবেলায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারপর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বাংলাদেশের সাথে। তার কারণ ত্রিপুরা থেকে ডাইরেক্ট তো আর বাংলাদেশের সম্পর্ক হয় না, ত্রিপুরা থেকে ডাইরেক্ট সংযোগ হয় দিল্লিতে, দিল্লি থেকে সংযোগ করা হয় বাংলাদেশের সাথে। এবং বাংলাদেশের যে অবস্থা, সেখানে কার সাথে সম্পর্ক করবে? আপনারা তো নতুন বাংলাদেশ গড়েছেন, আপনারা তো স্বৈরাচারী সরকারকে পতন করেছেন, আপনারা তো বাংলাদেশের একটা উদীয়মান সূর্য উদয় হয়েছে, সেখানে তো কর্মক্ষমতা নেই, সেখানে চলছে ডাকাতি, রাহাজানি, খুন, মার্ডার, লুটপাট, এইগুলোই চলছে। কেউ রিক্সাওয়ালারা আন্দোলন করছে, আনসাররা আন্দোলন করছে, শিক্ষার্থীরা আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় শুধু আন্দোলন আন্দোলন। এখন তো বাংলাদেশ আন্দোলনজীবীতে পরিণত হয়েছে। তো তাদেরকে ইনফরমেশন দেবে কারা? কাকে চেনে? ভারত সরকার ওই আটম ঝাটমদের সাথে কথা বলবে নাকি? হ্যাঁ, কার সাথে কথা বলবে? এটা বাংলাদেশের ভুল ধারণা যে ভারত ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে দিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে জল ছাড়েনি। বন্যার সৃষ্টি হয়েছে, হতেই পারে, প্রকৃতির নিয়ম। আমাদের ত্রিপুরাও ডুবে গেছে, এটাও মনে রাখবেন। বিদ্যায় চতুর্থ জেনারেশনের যুদ্ধ বলে একটি কথা রয়েছে, যা হচ্ছে একটি গুলিও খরচ না করে
একটি দেশকে নিয়ন্ত্রণে নিয়ে শোষণ করা যায়, আর সেটি ভালোভাবে করতে পারছে প্রতিবেশী দেশ ভারত। পানির মতো একটি অমূল্য সম্পদের নিয়ন্ত্রণ হাতে পেয়ে ভারত তার খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করে যাচ্ছে। বাংলাদেশের 53 বছরের অভিজ্ঞতা অন্তত তাই বলে। সেই আলোকে এটা নিশ্চিত যে ভারতের কাছে পানি সমস্যা সমাধান বা অধিকার আদায় অরণ্য রোদন ছাড়া কিছুই নয়। পানি নিয়ে ভারতের এই বাড়াবাড়িকে জল সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়ে তা প্রতিহত করতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলছেন কেউ কেউ। এমন জল সন্ত্রাসের কবলে হর হামেশাই পড়তে হয় বাংলাদেশকে। ফারাক্কায় ব্যারেজ তৈরি করে ভারত রীতিমতো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কেননা পদ্মার রাজশাহীর অংশে বর্তমানে শুকনো মৌসুমে বিরান চরাঞ্চলে রূপ নিয়েছে। পানির অভাবে ভরা পদ্মায় আর জলের দেখা মেলে না, আবার নিজের বিপদ দেখলে কাউকে না জানিয়েই ফারাক্কার গেট খুলে দেয়। এতে বিপাকে পড়ে পদ্মাপাড়, বিশেষ করে রাজশাহী সহ গোটা অঞ্চল। যদিও গঙ্গার পানি নিয়ে 30 বছর মেয়াদী চুক্তি রয়েছে, এক্ষেত্রেও ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। ভারতের নীরব স্যার, এই তিস্তা প্রকল্প নিয়ে আপনাদের আর বেশি মাথা ঘামাতে হবে না, বুঝতে পারছেন? আপনারা যে চিকেন নেক্স বলে ভারতকে হুমকি ধুমকি দিচ্ছেন না, দেখবেন আগামী দিনে যেন এই রংপুর করিডোর যেন ভারতের আন্ডারে না চলে আসে। যখন রংপুর করিডোর ভারতের আন্ডারে চলে আসবে, তখন আর আপনাদের এই কান্নার কাঁদতে হবে না, ঠিক আছে? এই কান্না বন্ধ হয়ে যাবে। আপনারা যে বারবার বলেন যে ভারত অত্যাচার করে, ভারত আগ্রাসন দেখায় বাংলাদেশের উপর, আপনারা বেঁচে গেছেন যে আপনারা চীনের প্রতিবেশী না। যা চীনের প্রতিবেশী তারা জানে আগ্রাসন কাকে বলে। আপনারা বেঁচে গেছেন, আপনাদের উপর কোনো আজ আসে না, তো এই জন্য আপনারা যা মনে আসে তাই, মানে আপনাদের মনের ভিতর, আপনাদের মাথার ভিতর ঢুকে গেছে মৌলবাদী। এই মৌলবাদীর জন্য আপনাদের মনের ভিতর ভারতের প্রতি এতটাই বিদ্বেষ। মনটা পরিষ্কার করুন, দেখবেন সবকিছুই ঠিক আছে। আমরাও চাই তিস্তার জল বাংলাদেশের মানুষ পাক, বাংলাদেশের যে খেটে খাওয়া মানুষ, যেসব কৃষক রয়েছে তাদের অধিকার রয়েছে, তারা পাক, আমরাও চাই, আমরাও সাপোর্ট করি। কিন্তু তার মানে এটা না যে আপনাদের মনে যা কিছু আসবে আপনারা তাই বলে যাবেন আর তাই আমরা মেনে নেব, অতটাও সহজ না। আর জাতির সঙ্গে আগেই বলেছি, জাতির সঙ্গের এটা কাজকলা, জাতির সঙ্গ কিছু করতে পারে না। যদি জাতির সঙ্গের কোনো দম থাকতো তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে যেত। জাতির সঙ্গে যদি ক্ষমতা থাকতো তাহলে এই পৃথিবীতে এত গন্ডগোল হতো না। জাতির সঙ্গে যদি দম থাকতো পাকিস্তান থেকে হিন্দু খতম হয়ে যেত না। জাতির সঙ্গে যদি দম থাকতো তাহলে চায়না থেকে মুসলমান উৎখাত হতো না। আপনারা চায়নার যে মুসলমানদের প্রতি যে অত্যাচার হয় সেটা আপনাদের চোখে পড়ে না। ভারতে মুসলমানদের অত্যাচার চোখে পড়ে যায়, পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার হয় সেটা আপনাদের চোখে পড়ে না, কিন্তু ভারতে মুসলমানদের অত্যাচার হচ্ছে এটা আপনাদের চোখে পড়ে। বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গা থেকে ভারতের মুসলমানরা অনেক সুখে আছে, এই কথাটা মাথায় রাখবেন। আর জলের যে কথাটা, এটা আপনাদের নদীগুলো সংস্কার করুন ভাই। নদীগুলো যখন সংস্কার হবে না তখন আর বাংলাদেশে বন্যা হবে না। যখন আপনাদের নদীগুলো সংস্কার নেই, আপনাদের জল সংরক্ষণ করার কোনো ক্ষমতা নেই, তাহলে ভারতকে কেন বারবার বলা হয় যে ভারত অত্যাচার করে? আগে আপনাদের ক্ষমতাগুলো তৈরি করুন। খুশি মতো এই বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। উত্তরাঞ্চলের মরুভূমির জন্য ভারত দায়ী, কেননা উত্তরের পাহাড়ি অঞ্চল সিকিম থেকে উৎপত্তি হওয়া তিস্তা নদীটি বাংলাদেশে প্রবেশের আগেই বাধা পায় ভারতের গজলডোবা বাঁধের কারণে।
গুগল আর্থের ছবিতে দেখা যায় তিস্তা ব্যারাজের ওপারে পানিতে টইটুম্বর আর এপারে শুকনো মরু। অন্যদিকে বর্ষা মৌসুমে গজলডোবা বাঁধের সবগুলো কপাট খুলে দেয় ভারত, আর এতে হু হু করে পানি ঢুকে বন্যায় ভেসে যায় উত্তরের জনপদ। এতে তলিয়ে যায় বাংলাদেশ। আর শুকনো মৌসুমে পানির অভাবে ক্ষেত শুকিয়ে চৌচির হয়ে যায়। গোটা নদী এলাকা যেন বিরান চরাঞ্চলে পরিণত হয়। ধুধু বালুকাময় এলাকাতে কৃষকের তৈরি হয় কষ্টের সাত কাহন। বাংলাদেশে এমন আকস্মিক বন্যা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলে। বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম, যার মাধ্যমে আলোচনায় ছিল ভারতের পানি নিয়ে স্বেচ্ছাচারিতার নানান চিত্র। তবে ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশের বন্যায় ভারতের দায়কে নানাভাবে অস্বীকার করতে থাকে। বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয়, এই মর্মে একের পর এক মিথ্যা সংবাদ প্রকাশ করতে থাকে দেশটির বিভিন্ন গণমাধ্যম। বাংলাদেশে বন্যার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছে জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ উঠে আসে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রশ্নোত্তর পর্বে শুরুর আগেই বাংলাদেশের বন্যা নিয়ে মন্তব্য করা হয়। বাংলাদেশের বন্যা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় রয়েছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে বলেও জানান তিনি। জাতিসংঘের যে মুখপাত্র যেটা বলেছে, এটা তো তারা বলবেই। পশ্চিমা মিডিয়া সবসময় ভারতের বিপক্ষে কথা বলে, এশিয়ার বিপক্ষে কথা বলে, আর আমেরিকা যা ইশারা করবে সেটাই বলবে জাতিসংঘ। এটা আমরা জানি। জাতিসংঘের যে কন্ট্রোল সেটা তো আমেরিকা করে না। তো আমেরিকা হচ্ছে ইউনুসের খুব প্রিয়। তো এই জো বাইডেন তোমার দিন শেষ জো বাইডেন। আর জাতিসংঘ ভারত সম্পর্কে কি বললো না বললো সেটা তাতে ভারতের কিছু যায় আসে না। ভারত তো যেটা দেখবে যে হ্যাঁ এটা ভারতের জন্য ঠিক, তো ভারত সেটাই করবে। ভারতে বন্যা হবে আর ভারতের জল ছাড়তে পারবে না, তেমন কোনো কথা আছে নাকি? জাতিসংঘ সেটা কি বন্ধ করে দিতে পারবে যে জল ছাড়া থেকে? আগে বাংলাদেশের নদীগুলো ঠিক করো। প্রথম কথা হচ্ছে এটা। বন্যা হয় কেন? যখন জল বেরোতে পারে না তখনই তো প্লাবিত হয়ে যায়। আগে আপনাদের নদীগুলো ঠিক করুন, তারপর জাতিসংঘ দেখাবেন ভারতকে। ভারত থোড়াই না কেয়ার করে এসব জাতিসংঘ ভঙ্গ। আমরা তো কেয়ার করি না। ভারত সরকার করলে করতে পারে, আমরা করি না। জাতিসংঘকে আমরা পছন্দই করি না, তার কারণ আজ পর্যন্ত ও কোনো কাজই করেনি। নিষ্কম্মা একটা সংস্থা, যার কোনো ক্ষমতাই নেই। এটাই আমি মনে করি। জাতিসংঘ ক্ষমতা থাকলে তাহলে এগুলো হতো না। আগে যেগুলো বলেছি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হতো না, হামাসের উপর আক্রমণ করতে পারতো না ইসরায়েল, সিরিয়া হতো না, লেবানন হতো না, ধ্বংস হতো না, যদি জাতিসংঘের কোনো ক্ষমতায় থাকতো। কিছুই না, ওখানে বসে পড়ে শুধু খালি স্পিচ দেওয়া, বড় বড় লেকচার দেওয়া, তাছাড়া আর কিছুই না। এই পশ্চিমী মিডিয়া এগুলো একটা ফান্ড বানিয়ে রেখেছে। আমরা এখান থেকে ফান্ড করব আর সেই ফান্ডে মজা করবে ওরা, তাছাড়া আর কিছুই না। এগুলো আমাদের কোনো মাইনে রাখে না। জাতিসংঘের এমন বিবৃতির পর গলার স্বর কিছুটা নামিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেয়া নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ভারত এ বিষয়ে কি বলছে? তারা পানি বন্টন নিয়ে বাংলাদেশের সাথে কি আলোচনায় বসবে? পানির ন্যায্য হিস্সা কি বাংলাদেশ পাবে? এসব নিয়ে আগামী পর্বে বিস্তারিত থাকছে। দর্শক, সেটি দেখার আমন্ত্রণ রইল।
ভারতের অসহযোগিতার কারণে গেল 28 বছরে একটি নদীতেও কোনো পানি চুক্তি হয়নি। 2011 সালে তিস্তা নদীর পানি চুক্তির খসড়া দুই দেশ অনুমোদন করলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তি দেখিয়ে ভারত সরকার এ পর্যন্ত সেই চুক্তি এখনো ঝুলিয়ে রেখেছে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। আমরা জানি যে আমরা জল ছাড়িনি, অটোমেটিকলি গেট খুলে যায়। ভারতে যে ত্রিপুরার জলমন্ত্রী রয়েছে, তিনি বাংলাদেশের ডেলিগেশন পাঠানোর আহ্বান করেছে। তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে যে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, এটা কিন্তু আদৌ ঠিক হচ্ছে না। আর বাংলাদেশের যে কোনো ডেলিগেশন ত্রিপুরা আসুক, আর ত্রিপুরা এসে এই ড্যাম পরিদর্শন করুক। আমি নিজে এই ড্যাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এর বৈশিষ্ট্য কি সেগুলো তাদেরকে বুঝিয়ে বলবো। তারা যদি বিশ্বাস না করে, এখন বাংলাদেশ যেতে পারে ত্রিপুরায়, যে দেখে আসতে পারে সেখানকার সিস্টেমটা কি, সেখানকার সমস্যাটা কি, বা আদৌ কি ড্যাম খোলা হয়েছিল কিনা। যদি সেই ড্যাম খুলেই দেওয়া হতো না, তাহলে এই ফেনী কুমিল্লা, ফেনীর সাথে তো এই ড্যামের কোনো সংযোগ তো নেই। যদি বন্যা হয়েই থাকে, বা ড্যামের জন্য যদি বন্যা হয়ে থাকে, ড্যাম খুলে দেওয়ার যদি বন্যা হয়ে থাকে, তাহলে সেটা হবে কুমিল্লা জেলায়। ফেনীতে তো হওয়ার কথা না। ফেনীতে হলো কেন? ফেনীতে বন্যা হলো কেন? বাংলাদেশের মানুষের জবাব দিতে হবে। বাংলাদেশের যারাই যে ভারতের উপর আরোপ দিচ্ছে যে ভারত ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে দিয়েছে, কিন্তু ফেনীতে হলো কেন? ফেনী আর এই ডুমুরবাদ, এর তো কোনো কানেক্টিভিটি নেই। কানেক্টিভিটি আছে কুমিল্লার সাথে। কুমিল্লায় বন্যা হয়েছে সেটা নয় আমরা মেনে নিলাম, কিন্তু ফেনীতে হলো কেন ভাই? সেটাও কি ভারতের দোষ? তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা আছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।